মন্ত্রী ছেলে মন্টুকে এবার ভর্তি হতে আটকাবে বিদ্যা ব্যানার্জি। অন্যদিকে মন্ত্রী সচিব দয়াল সিংহকে এবার উচিত শিক্ষা দিল বিদ্যা ব্যানার্জি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো প্রফেসর পিসি বিদ্যা ব্যানার্জিকে বলতে থাকে, ম্যাডাম কেন এমন করছেন বলুন তো? আপনি তো এখন একদম সর্বসেবা, সবার উপরে একদম মাথায় বসে আছেন। মাথায় বসে আপনি সবার উপর ছুরি ঘুরাচ্ছেন, কেন এরকম করছেন বলুন তো? বিদ্যা ব্যানার্জি তখন প্রফেসর পিসির সঙ্গে কোনো কথা না বলে ছাত্রদের সঙ্গে কথা বলতে থাকে। বলছে, স্টুডেন্ট শোনো, তোমরা আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি কোথায় যাব? আর তোমাদের পাশে আমি আছি। তোমাদের পাশে যদি আমি না থাকতাম তাহলে আমি কি তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারতাম বলো? তোমাদের তো আমি কখনোই বাড়িতে নিয়ে যেতাম না। তখনই শ্রাবণ বলতে থাকে, দিদি তুই কিন্তু এটাও বলেছিলি তুই স্টুডেন্টদের বাড়িতে নিয়ে যাবি, খাওয়াবি। তখন একদম ধমকাতে থাকে বিদ্যা ব্যানার্জি। শ্রাবণ বলে চিৎকার করতে থাকে, বলছে শ্রাবণ। তখন শ্রাবণ বলে, দিদি ধমকাচ্ছিস কেন? তুই তো আরও বলেছিলি যে তুই স্টুডেন্টদের পাশে থাকবি, তুই ওদের পাশে থেকে একদম অনেক বড় প্রফেসর হবি, এদিকে কোম্পানির সাথেও থাকবি, এটাই তো বলেছিলি। যা শুনে বিদ্যা তো অবাক হয়ে যায়। শ্রাবণ তখন বলতে থাকে, দিদি সরি, আমি না মুখ ফসকে সব বলে ফেলেছি। তবে যাই হোক, তুই মন্টু আর নিপুণের কি করবি এটা তো বলবি। তখন বিদ্যা তো আর কোনো কথাই বলতে পারে না, একদম অবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। তখন বিদ্যা নিজেকে সংযুক্ত করে থানার বড়বাবুকে বলতে থাকে, ওদেরকে অ্যারেস্ট করুন। তখন পুলিশ অফিসার বলে, কি বলছেন ম্যাডাম? আপনি গত রাতে তো ফোন করে বললেন ওদেরকে ছেড়ে দিতে, এখন আবার বলছেন অ্যারেস্ট করতে? যা শুনে স্টুডেন্ট তো অবাক হয়ে যায়। স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাডাম আসলে আপনি কি চাচ্ছেন? আপনি দুতরফাই আছেন। আর এদিকে যা শুনে শ্রাবণ মিটে মিটে হাসতে থাকে। অন্যদিকে বিদ্যা ব্যানার্জির উপর স্টুডেন্ট একদম খেপে গিয়েছে। অন্যান্য স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাডাম আপনি আসলে কি চাচ্ছেন? আপনার না ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। শুনুন ম্যাডাম, আমাদেরকে না দাড়িপাল্লায় মাপবেন না। দাড়িপাল্লায় মেপে টাকার দিকটা ভারী করে দেখবেন না। আস্তে আস্তে দাড়িপাল্লা না সে টাকাই নিবে, কারণ টাকা আস্তে আস্তে ভারী হয়ে যাবে আর আমরা উপরে উঠে যাব। আমরা না একদম ধরা খেয়ে যাব ম্যাডাম, আমরা রসে নেমে যাব। আপনি কি চাচ্ছেন? আমাদেরকে একদম নিচে নামাবেন না প্লিজ ম্যাডাম। কেন আপনি এরকম করছেন? তো এক এক করে স্টুডেন্টরা বিদ্যার উপর খেপে গিয়েছে। অনেক ছাত্র বলতে থাকে, বিদ্যা ব্যানার্জি দুমুখোশ সাপ। আসলে বিদ্যা ব্যানার্জি না পুরোটাই মুখোশ, পুরোটাই স্কিম। তো এক একজন স্টুডেন্ট এক একভাবে তার নামে মন্তব্য করতে থাকে। আরেকজন স্টুডেন্ট বলতে থাকে, শ্বশুর বাড়িতে থাকছে, শ্বশুরের সঙ্গে হাত মিলে আমাদের সাথে উপরে উপরে ভালো থাকার চেষ্টা করছে, আসলে না পুরোটাই স্কিম। আরেকজন স্টুডেন্ট বিদ্যা ব্যানার্জির উপর অনেক খেপে যায় এবং বিদ্যা ব্যানার্জির মুখের উপর হাত তুলে তাকে অনেক অপমান করতে থাকে। তখনই শ্রাবণ তাকে কষে চড় মারে। বিদ্যা ব্যানার্জি তখন শ্রাবণকেই ধমকাতে থাকে, বলছে, শ্রাবণ কি হচ্ছে, কেন এরকম করছিস? আর তখন স্টুডেন্টরা আরও রাগান্বিত হয়ে যায়, বলছে, ম্যাডাম আপনি আমাদের সাথে এরকম করতে পারলেন? এই বলে বিদ্যার উপর অনেক খেপে যায় ছাত্রছাত্রীগণ। তখন বিদ্যার দিকে তেড়ে আসলে বিদ্যা ব্যানার্জির হয়ে শ্রাবণ তাদের প্রতি রুখে দাঁড়ায়, যা দেখে তো ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়। শ্রাবণ তখন বলে, একদম আমার দিদির কাছে আসবে না, আমার দিদিকে আমি রক্ষা করব, প্রয়োজনে আমার দিদির জন্য রক্ত দিব, বুঝতে পেরেছ? তখন পুলিশ অফিসারকে বলে, অফিসার আমার দিদির সুরক্ষার ব্যবস্থা করুন। প্রিন্সিপাল তখন সুর মেলাতে থাকে, বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ম্যাডামের সুরক্ষার ব্যবস্থা করুন। এই বলে ছাত্রছাত্রীদেরকে পুলিশ অফিসারের সহকর্মীরা ধরে নিয়ে যায়। আর তখন বিদ্যা তাদেরকে কিছুতেই আটকে রাখতে পারে না। পুলিশ অফিসারকে বলে, আচ্ছা এগুলো কি হচ্ছে, কেন আপনারা এরকম করছেন? শ্রাবণ তখন বলে ওঠে, স্কিম, এটাই হচ্ছে রাজনীতি, বুঝতে পেরেছিস? তখন প্রিন্সিপালও সে একই কথা বলতে থাকে, যা শুনে বিদ্যা ব্যানার্জি তো পুরো অবাক হয়ে যায়। শ্রাবণ তখন বলে থাকে, বুঝতে পেরেছিস, এটাই না তোর অবস্থান, তোর কোনো জায়গায় জায়গা হবে না। তোর স্টুডেন্টরাও তোর প্রতি খেপে গিয়েছে, ওইদিকে তোর বাড়িতেও জায়গা হবে না, ওইখানে ফাগুন থাকবে। তোর যখন কোথাও জায়গা হবে না তখন তোকে মারা হবে, বুঝতে পেরেছিস? তোকে এমনভাবে মারা হবে তুই সেটা কল্পনাও করতে পারছিস না। এটা বলে প্রফেসর, পুলিশ অফিসার, শ্রাবণ সবাই ওইখান থেকে চলে যায় আর বিদ্যা অনেক কষ্ট পেতে থাকে। তখনই আমরা দেখতে পাবো বিদ্যাকে রাজজিৎ ফোন দেয়। বিদ্যা ফোন রিসিভ করে হ্যালো বলতে থাকে। রাজজিৎ বলে, বিদ্যা তুমি কোথায়? বিদ্যা বলে, আমি থানায় এসেছিলাম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নিপুণ মল্লিক এবং মন্টুর গ্রেপ্তারের দাবি নিয়ে। তখন জিৎ বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হয়েছে তোমার? বিদ্যা বলতে থাকে, আমাকে ফাঁসি দিয়েছে, ছাত্র ছাত্রীদের কাছে আমাকে উল্টো আরও খারাপ বানিয়েছে, ফাঁসি দিয়েছে। নোংরা রাজনীতি, বুঝতে পেরেছেন? নোংরা রাজনীতিতে আমাকে ফাঁসি দিয়েছে। এগুলো সবই
আপনার বাবার চাল। আপনার বাবাকে না আমি কখনোই ক্ষমা করব না। হ্যাঁ হ্যাঁ, রাজদীপ চ্যাটার্জিকে আমি কখনোই ক্ষমা করব না। এটা বলে ফোন রেখে দেয় বিদ্যা আর খুব কান্না করতে থাকে। এদিকে রাজদীপ বিদ্যার কথা শুনে রাজদীপও অনেক কষ্ট পেতে থাকে। এদিকে বিদ্যা বাড়িতে আসলে রাজদীপ চ্যাটার্জি তাকে পেয়ে বসে। তাকে তো অনেক কথা শোনাতে থাকে। বলছে, এই শোনো, আমার না এই চোখের জলের কোনো দাম নেই, এই যে সেন্টিমেন্টের না কোনো দাম নেই, চোখে পানি ফেলছো না, এটা আমার আরও বেশি হাসি লাগছে। আমার কোনো ইমোশনাল দাম নেই, আমার কাছে না কোনো ইমোশনাল দাম নেই, বুঝতে পেরেছ? 1 পয়সাও দাম নেই। বিদ্যা তখন বলে, আপনি কিন্তু ভুল করছেন, কাজ ঠিক করছেন না। আপনি আমাকে ঘরে বাইরে সর্বত্রই অপমান করছেন, ছোট করছেন। রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ করছি তো, এখন তো ঘরে করছি, বাইরেও করছি, 2 দিন পর আর ঘরে করব না, কারণ এই ঘরে তোমার জায়গাই হবে না। এই ঘরে তোমার পরিবর্তে অন্য একজন মেয়ে আসবে, অন্য আরেকটি মেয়ে তোমার মতোই শাখা পলা পরে ঘুরে বেড়াবে, বুঝতে পেরেছ? কিন্তু তোমার জায়গা হবে না। তুমি আমাকে অনেক হার্ট করেছ, তুমি বলেছিলে না আমার হাত তুমি ভেঙে ঘুরিয়ে দিবে, এমনভাবে ঘুরিয়ে দিবে যে সেটার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এটা না আমার ইগোতে খুব হার্ট করেছে, আর আমার ইগোতে যে হার্ট করে তাকে না ছেড়ে কথা বলি না, বুঝতে পেরেছ? বিদ্যা ব্যানার্জি তখন বলে থাকে, আপনি ভুল ভাবছেন। আমার চোখে জল দেখে আপনি হয়তো ভাবছেন আমি দুর্বল হয়ে পড়েছি, একদম নয়। এই বিদ্যা ব্যানার্জি কখনো দুর্বল হয়ে পড়ে না। তার চোখে জল বেরিয়েছে তার স্টুডেন্টদের সবার অপমান যন্ত্রণা সহ্য না করতে পেরে, বুঝতে পেরেছেন? কিন্তু জানেন তো, আমি না এতটুকু দুর্বল হয়ে পড়িনি। এই বিদ্যা ব্যানার্জি কখনো দুর্বল হয়ে পড়ে না, এখনো মাথা উঁচু করে কলেজে ঢুকে, বুঝতে পেরেছেন? ক্লাসে যায় এবং লেকচার দেয়। ওই যে আশেপাশের মানুষ বলে, আশেপাশের অনেকেই বলে ওই যে বিদ্যা ব্যানার্জি লেকচার দিচ্ছে। আমার ইহকাল পরকাল আমার সব কিছু না আমার স্টুডেন্টদেরকে নিয়ে, বুঝতে পেরেছেন? ওদের অনেক বড় করে তোলা, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আপনার লক্ষ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর আমার লক্ষ্য হচ্ছে লাইফ অ্যাকাউন্ট। আমার লক্ষ্যই হচ্ছে স্টুডেন্টদেরকে অনেক বড় লক্ষ্যে পৌঁছে দেওয়া, বুঝতে পেরেছেন? এক সময় বাংলায় না অনেক মনীষীগণ জন্ম নিত। আমি আপনাকে বলছি, আবারও ঘরে ঘরে অনেক বড় বড় মনীষী জন্ম নিবে, অনেক বড় বড় স্কলার্স তৈরি হবে, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু সে পথে না আপনি বাধা দিচ্ছেন, আমাদেরকে আপনি বাধা দিচ্ছেন। তবে যাই হোক, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই চক্রান্তের জাল থেকে না এই বিদ্যা ব্যানার্জি ছেড়ে আসবেই, বের হয়ে আসবেই। চ্যালেঞ্জ আপনার সাথে, আমি তো বের হয়ে আসবই। আর যদি বের হয়ে না আসতে পারি তাহলে আমার নামও বিদ্যা ব্যানার্জি নয়, বুঝতে পেরেছেন? যা শুনে রাজদীপ চ্যাটার্জি বলে, ও তাহলে তো ভালোই, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। যদি তুমি হেরে যাও তাহলে তো তোমার অধ্যাপনা আমি ঘুচিয়ে দিব। তোমার বিরুদ্ধে সবাই রয়েছে, কেউ নেই তোমার পাশে। তোমার বাড়ির একটা মানুষও তোমার পাশে নেই। তোমার মা বাবা ভাই বোন সবাই তোমার বিরুদ্ধে, এমনকি আমিও তোমার বিরুদ্ধে। কলেজ কমিটি তোমার বিরুদ্ধে, ট্রাস্টি বোর্ড তোমার বিরুদ্ধে। তাহলে তোমার পাশে কে আছে? কেউ নেই। আবার তোমার বড় বড় ভাষণ না সব ঘুচিয়ে যাবে, বুঝতে পেরেছ? তোমার সব প্ল্যান মিথ্যে হয়ে যাবে। বিদ্যা ব্যানার্জি তখন বলে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার কোনো প্ল্যান না ভেস্তে যাবে না, সব আমি আপনার সামনে প্রমাণ করে দিব এবং আপনার সাথে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এটা বলে বিদ্যা যখন চলে যাবে তখনই ওই মুহূর্তে রাজদীপ এসে দাঁড়ায়। রাজদীপকে দেখে বিদ্যা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বিদ্যা চলে যাবে ওই মুহূর্তেই রিত বলে, বিদ্যা তুমি কোথায় যাচ্ছ? বিদ্যা তুমি ঘরে চলো। যা শুনেই বিদ্যা বলতে থাকে, না রিত বাবু, আমি আর ঘরে যাব না, ওইটা আমার ঘর নয়, আমি আর এই বাড়িতেই থাকবো না। রিত তখন বলে, বিদ্যা তোমার পাশে আর কেউ থাকুক না থাকুক, তোমার পাশে আমি আছি, সব সময় থাকবো। আর তুমি যদি এখন চলে যাও সেটা তোমার জন্য আরো বোকামি হবে, আরো বড় ভুল করবে। তোমাকে এখান থেকে যুদ্ধে নামতে হবে, আর আমি তো তোমার পাশে সব সময় আছি। তোমাকে অনেক ভালোবাসি বিদ্যা, অনেক ভালোবাসি। বিদ্যা তখন বলে, ঠিক আছে, তাহলে আপনি স্বামীর অধিকার দাবি করবেন না তো? রিত তখন বলে, না না, আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমি স্বামীর অধিকার দাবি করব? স্বামীর অধিকার দাবি করব তাহলে তোমার হাড়গুড়ি ভেঙে রেডিওলজিস্ট বানিয়ে দিবেন, তখন আমি কি করব? এটা বলে মজা করতে থাকে রিত। আর তখন বিদ্যা হেসে ফেলে। বিদ্যার হাসি দেখে রিত অনেক খুশি হয়ে যায়। তখন দুজনে মিলে রুমে চলে যায়। এদিকে রাজদীপ চ্যাটার্জি বিদ্যার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে, কিন্তু বিদ্যা তাকে পাত্তা না দিয়ে রিতের সঙ্গে চলে যায়। এদিকে রাজদীপ চ্যাটার্জি রাগান্বিত হয়ে সাথে সাথে ফাগুনকে ফোন দেয়, বলছে, হ্যাঁ আঙ্কেল বলুন। তখন রাজদীপ চ্যাটার্জি ফাগুনকে বলতে থাকে, ফাগুন তুমি আমাদের বাসায় সন্ধ্যাবেলা একটু এসো। তখন ফাগুন বলে, কেন আঙ্কেল, কি হয়েছে? রাজদীপ চ্যাটার্জি বলে, আগে এসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা রয়েছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, আরে না, আমি এখনই আসছি, তুমি একটু অপেক্ষা করো। তখন ফাগুন বলে, কেন আঙ্কেল, কি হয়েছে? রাজদীপ চ্যাটার্জি বলে, আগে এসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা রয়েছে।
তখন ফাগুন বলে ঠিক আছে আঙ্কেল, এটা বলে ফোন রেখে দেয়। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, বিদ্যা, তোমার জায়গা না হবে বাড়িতে, না হবে কলেজে, বুঝতে পেরেছ? কোথাও তোমার জায়গা হবে না। এদিকে প্রিন্সিপাল স্যার কারোর সঙ্গে কথা বলছে, তখন এইখানে মন্ত্রী সচিব চলে আসে, তার টেবিলে 25 লক্ষ টাকা চেক ফেলে দেয়। আর যা দেখে তো অবাক হয়ে যায় প্রিন্সিপাল। আর তখন বলে, আপনি এভাবে বসে আছেন কেন? আমি মন্ত্রী সচিব, আমাকে সম্মান করুন। তখন তো উঠে দাঁড়ায় প্রিন্সিপাল, বলছে হ্যাঁ হ্যাঁ। তখন মন্ত্রী সচিব বলে, বসুন, এখানে 25 লক্ষ টাকা চেক আছে, আর ভর্তির পর 12 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আর মন্টু বাবা সামনের সপ্তাহ থেকে ক্লাস করবে। তখন প্রিন্সিপাল স্যার বলে, মন্টু বাবা মানে মন্টুকে? তখন বলে, ভুলে গিয়েছেন, মন্ত্রীর ছেলে। সামনের সপ্তাহ থেকে মন্টু বাবা ক্লাস করবে, মাথায় রাখবেন। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাস করবে। তবে একটা সমস্যা আছে জানেন তো? মন্ত্রী সচিব বলতে থাকে, কি সমস্যা? প্রিন্সিপাল বলে, বিদ্যা ব্যানার্জি। তখন মন্ত্রী সচিব বলতে থাকে, হ্যাঁ, প্রফেসর বিবি মানে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, নামটা শুনেছি। ফোন দিন, তাড়াতাড়ি ফোন দিন। তো প্রিন্সিপাল ফোন দিতে থাকে বিদ্যাকে। অন্যদিকে বিদ্যা রিতের সঙ্গে কথা বলছে। রিত বিদ্যাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি ছাত্রছাত্রী সবার সঙ্গে কথা বলো, মিটিং করো। ওদের সামনে তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে আমার বাবা এবং তোমার বাবা, বুঝতে পেরেছ? ওদের সঙ্গে ইমেজ নষ্ট করে তোমাকে একদম ধূলিসাৎ করাই হচ্ছে ওদের প্ল্যান। ওরা শুধু ব্যবসাটা বুঝে, কোনো ইমোশনাল জায়গা নেই, বুঝতে পেরেছ? তো এইসব বলে বোঝাতে থাকে। তখনই ফোন দেয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল বিদ্যাকে বলে, আমি প্রিন্সিপাল স্যার বলছি। তখন বিদ্যা বলে, বলুন স্যার। কথা বলতে না বলতে ফোনটা নিয়ে নেয় দয়াল সিংহ, মন্ত্রী সচিব দয়াল সিংহ। বলছে, বিবি। তখন তো বিবি নামটা শুনে প্রফেসর বিদ্যা ব্যানার্জি অবাক হয়ে যায়। বলছে, কে কে আপনি আমাকে বিবি বলছেন? তখন দয়াল সিংহ বলে, এই অধমের নাম হচ্ছে দয়াল সিংহ। আর বিবি, আপনি আমার বিবি নন, আপনি তো প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তাই তো? যা শুনে বিদ্যা ব্যানার্জি বলে, ও বুঝতে পেরেছি, আপনি তো আবার মন্ত্রী সাহেবের চামচা, তাই না? তখন বলে, একদম মুখ সামলে কথা বলুন। সামনের সপ্তাহ থেকে আমাদের মন্টু বাবা ক্লাস করবে। তখন বিদ্যা ব্যানার্জি বলে, সে দেখা যাবে। অন্যদিকে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলতে থাকে, মন্টুকে আমি ক্লাসে ঢুকতে দিব না, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, ও মন্ত্রীর ছেলে, বিদেশে গাড়ি নিয়ে আসবে, তোমাকে একদম পিষে দিবে। যা শুনে বিদ্যা তো পুরোই অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয়, বিদ্যা ব্যানার্জি কি পারবে অবশেষে মন্ত্রীর ছেলেকে আটকাতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।